আরজি কর এখন প্রত্যেকের চেনা একটা নাম, এই নামটার সঙ্গে পরিচয় নেই এমন মানুষ কিন্তু এই মুহূর্তে বিরল যাকে বলা যায়। প্রায় 2 মাস হতে যাচ্ছে খবরের শিরোনামে কারণ অভয়া কাণ্ড। আর অভয়ার বিচার নিয়ে চারিদিকে এখনো প্রতিবাদ চলছে। মহালয়ার সকালবেলা থেকেও আমরা বিভিন্ন জায়গায় প্রতিবাদের ছবি দেখতে পেয়েছি। জুনিয়র ডাক্তাররা এখনো কাজে ফিরতে ভয় পাচ্ছেন। তারা বলছেন নিরাপত্তা এখনো তারা পাচ্ছেন না, নিরাপত্তার অভাব বোধ করছেন। তারা কিভাবে কাজে ফিরবেন? প্রথম থেকে আমরা দেখেছিলাম সিনিয়র ডাক্তারদের একাংশ প্রথম থেকেই জুনিয়র ডাক্তারদের সঙ্গে ছিলেন। সেই ছবিটা মহালয়ার দিনেও দেখা গেল। তারা যখন মহা মিছিলের ডাক দিলেন, সেই মিছিলে যেমন জুনিয়র ডাক্তাররা ছিলেন ঠিক তেমন ভাবে সিনিয়র ডাক্তাররা ছিলেন, ঠিক তেমন ভাবেই নাগরিক সমাজ ছিল একসঙ্গে। তার আগে আমরা জানি যে সাগর দত্ত হসপিটালে কি ঘটনা ঘটেছে, আর তারপরেই এই প্রশ্নটা যাচ্ছিল যে আবার কি জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে যাবেন? কারণ সেখানকার জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে তখনই চলে গিয়েছিলেন। এই প্রশ্নটা উঠেছিল কারণ সেদিন রাতেই এই জুনিয়র ডাক্তারদের সব থেকে চেনা যে মুখগুলো, সেই মুখগুলো কিন্তু সেখানে পৌঁছে গিয়েছিল। কিঞ্জল নন্দ পৌঁছে গিয়েছিলেন, দেবাশিস বাবু পৌঁছে গিয়েছিলেন। তারা পৌঁছে যাবার পরেই যে প্রশ্নটা সব থেকে আগে উঠেছিল, তারা কি আবার কর্মবিরতিতে যাবেন? তারা সেই মুহূর্তে জানিয়েছিলেন যে তারা জানাবেন, তারা জিবি মিটিং করবেন, তারপরে তারা সিদ্ধান্ত নেবেন, তারা জানাবেন তারা কি করবেন। এবং সেই সবজি আমরা দেখলাম যে তারা কর্মবিরতিতে গেলেন। এই সমস্ত কিছুর মাঝে আবারও আরজি কর উত্তপ্ত, আবারও টার্গেট মহিলা ডাক্তার। তাকে রীতিমতো হুমকির মুখে পড়তে হলো। বারবারই এক ঘটনা কিভাবে ঘটতে পারে? এই মুহূর্তে আমরা জানি যে কেন্দ্রীয় বাহিনী সেখানে রয়েছে, তাদের সামনে এই ঘটনা কিভাবে? এখনো পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী রয়েছে, তারপরেও এই ঘটনা ঘটছে। তাহলে কেন্দ্রীয় বাহিনী চলে যাবার পরে তাহলে কি ঘটবে? তাহলে তো আরো ভয়ানক কিছু ঘটতে পারে। এই প্রশ্নগুলো কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করে দিয়েছে, কারণ বারংবার এই ছবিটা দেখা যাচ্ছে যে ডাক্তাররা কোথাও গিয়ে টার্গেট হয়ে যাচ্ছে, সেটা সরকারি হোক বা বেসরকারি হোক। কারণ কিছুদিন আগে বেসরকারি এক হাসপাতালের খবর আপনাদের সামনে তুলে ধরেছিলাম, সেখানেও রোগীর যে আত্মীয় স্বজন তারা কিন্তু রীতিমতো মহিলা ডাক্তারকে হুমকি দিয়েছিলেন রাত্রেবেলায়। তারপর সাগর দত্ত, তারপর আবার আরজি কর। একের পর এক ঘটনা আমরা দেখতে পাচ্ছি, আর তাও আবার এই শহরতলির বুকে, মানে কলকাতা কেন্দ্রিকই কিন্তু, যেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে চারিদিকে প্রতিবাদ চলছে। এখনো পর্যন্ত কান পাতলে যত না ঢাকের বাদ্যি শোনা যাচ্ছে, তার থেকে অনেক বেশি শোনা যাচ্ছে বিচার চাই। সেইখানে 55তম দিন, কিন্তু আরজি কর যে আরজি করেই রয়েছে সেটা প্রমাণ করে দিচ্ছে গত পরশুদিন রাতের এই ঘটনা। কারণ আরজি করের ঘটনার পর কিন্তু আরো একাধিক হাসপাতালে এরকম ধরনের হুমকির শিকার হয়েছেন চিকিৎসকরা। আমরা বাইপাসের ধারে ফুলবাগানের একটি বেসরকারি হাসপাতালের খবর করেছিলাম, যেখানে রাত্রিবেলা একজন মহিলা ডক্টর এবং একজন পুরুষ ডক্টরকে হুমকি দেওয়ার অভিযোগ হয়েছিল। সেখানেও হুমকি ছিল যে আরজি কর ঘটিয়ে দেবো, এই টাইপের হুমকি দেওয়া হয়েছিল পেশেন্ট পার্টির তরফে। ভর্তি থাকা একজন মহিলা রোগীর তার ছেলে, তিনি হুমকি দিয়েছিলেন সেই চিকিৎসকদের। তারপর আমরা দেখেছি সাগর দত্তে আক্রান্ত হয়েছেন সেখানকার চিকিৎসকরা। তারপর আমরা দেখেছি সিএনএমসিতে মধ্যরাতে আক্রান্ত হয়েছেন ডাক্তাররা, সেখানে হুমকি দেওয়া ছিল এবং তারপরে পুলিশ সেখানে টালা থানার পুলিশ। এবার কি হয়েছিল বিস্তারিত যদি দর্শকদের বলতে হয়, তাহলে ঘটনাটা ছিল এরকম। পরশুদিন রাত 1:50 নাগাদ, প্রথমে 1:45 নাগাদ, 1:45 নাগাদ একজন রোগীকে নিয়ে দুজন পৌঁছায়। রোগীর নাম জানা যাচ্ছে শিখার নামে এক ব্যক্তি। তিনি পথ দুর্ঘটনায়, বাইক অ্যাক্সিডেন্টে তিনি আহত হন এবং গুরুতর আহত অবস্থায় তাকে সঙ্গে নিয়ে আরজি করে পৌঁছান আরও দুজন। তার সঙ্গে সত্যরঞ্জন মহাপাত্র যেমন ছিলেন, তাদের আরও এক বন্ধু ছিলেন। এই 3 জন আরজি কর হাসপাতালে পৌঁছান 1:45 নাগাদ। এবং যেটা যে সূত্র মারফত জানা যাচ্ছে, তারা ঢুকেই ওই অ্যাক্সিডেন্টে গুরুতর আহত সেই ব্যক্তিকে নিয়ে প্রথমে আরজি করে ট্রমা কেয়ার ইউনিটে নিয়ে যায় চিকিৎসার জন্য। সেখানে চিকিৎসা করাতে নিয়ে যাওয়ার পর রোগীর পরিবারে থাকা যে সত্যরঞ্জন মহাপাত্র, তার সঙ্গে সেখানকার চিকিৎসকদের বচসা বাঁধে, সেখানে হই হট্টগোল বাঁধে এবং চিকিৎসকদের সঙ্গে তুমুল কথা কাটাকাটি বা বিতণ্ডায় জড়িয়ে পড়েন এই সত্যরঞ্জন মহাপাত্র। এরপর যখন সেখানে তুমুল হইচই হচ্ছে, সুচিতা তুমি জানো আরজি কর হাসপাতালে এখন নিরাপত্তা দায়িত্ব রয়েছে কেন্দ্রীয় বাহিনী, সিআইএসএফ জওয়ানরা মোতায়েন রয়েছে, তাদের সামনেই এই ঘটনা ঘটে, যেটা রীতিমতো কিন্তু প্রশ্ন তুলছে। কারণ এখনো পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী রয়েছে, তারা থাকা সত্ত্বেও কি করে এই ঘটনা ঘটতে পারে? তাহলে তারা যখন চলে যাবে
তখন কি হবে? ঠিক তাই, কারণ দেশের শীর্ষ আদালতের নির্দেশে এই মুহূর্তে আজিকর হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব রয়েছে কেন্দ্রীয় বাহিনী। সিআইএসএফ এর প্রচুর জওয়ান সেখানে মোতায়েন রয়েছেন, 24 ঘন্টা শিফট করে করে তারা এখানে ডিউটি করছেন এবং মহিলা কনস্টেবলদেরকে সেখানে মোতায়েন করা হয়েছে বিশাল পরিমাণে। তারা কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা ইউনিটে, প্রত্যেকটা ব্লকে সিআইএসএফ এর মহিলা কনস্টেবল সহ বিশাল বাহিনী সেখানে মোতায়েন রয়েছে, সশস্ত্র বাহিনী সেখানে মোতায়েন রয়েছে। হাসপাতালের ভেতর সশস্ত্র বাহিনীর দৃশ্য আমরা আগে দেখিনি, এখন সেটা রয়েছে। এতটাই কড়া নিরাপত্তার চাদরে মরে রয়েছে এই মুহূর্তে আরজিকর, এবং সেটা প্রত্যাশিত। কিন্তু তারপরেও কেন্দ্রীয় বাহিনীর সামনে এই ঘটনা ঘটে গিয়েছে বলে অভিযোগ, এবং এই রোগীর সঙ্গে থাকা যে সত্যরঞ্জন মহাপাত্র তিনি চিকিৎসকদের হুমকি দিয়েছেন বলে অভিযোগ। এখন হচ্ছে কি ঘটেছিল সেখানে, যেটা ডাক্তারদের অভিযোগ যে তাদেরকে রাত্রিবেলা ওই 1:50 নাগাদ যখন তাদের বাকবিতণ্ডায় তারা জড়িয়ে পড়েন চিকিৎসকদের সঙ্গে, সেই সময় তারা হুমকি দেন, এই সত্যরঞ্জন মহাপাত্র হুমকি দেন। কি হুমকি দেন? যেটা পুলিশ সূত্রে খবর, যেটা চিকিৎসকরা অভিযোগ করেছেন, সেখানে বলা হচ্ছে তাদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছেন। এবং সেখানে কেন্দ্র বাহিনীর পাশাপাশি কলকাতা পুলিশের অনেক বাহিনীও সেখানে মোতায়েন আছে। এই কলকাতা পুলিশের বিষয়টা যখন তুমি বললে, সাগর দত্ত যখন ঘটনাটা ঘটেছে, আর প্রত্যেকবার আমরা একটা জিনিস দেখছি, রোগীর আত্মীয় পরিজনরাই কিন্তু কোথাও গিয়ে এই মানে রীতিমতো হুমকি দিচ্ছেন। কারণ বেসরকারি যে হাসপাতালের কথা, সেখানেও আমরা সেই ছবিটা দেখেছি, সাগর দত্ত সেই ছবি দেখেছি, আরজি করে সেই ছবি দেখেছি, এবং সাগর দত্তে যখন এই ঘটনা ঘটছে সেখানে কিন্তু পুলিশ মোতায়েন ছিল। জুনিয়র ডাক্তাররা যে দাবি করছিলেন যে পুলিশ প্রশাসন থাকতে হবে, ভার্সনটাও দর্শকদেরকে জানানো আমাদের জন্য জরুরি নিরপেক্ষ সাংবাদিকতার স্বার্থে। সেটা হচ্ছে এই ব্যক্তি, আমরা যেটা পুলিশ সূত্রে জানতে পারছি, এই ব্যক্তি গ্রেপ্তার হওয়ার পর পুলিশকে যে স্টেটমেন্ট দিয়েছে, যে স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে পুলিশের তরফে, সেখানে তিনি জানিয়েছেন তিনি এই ধরনের কোনো প্রাণে মেরে ফেলার হুমকি চিকিৎসকদের দেননি। তার পুলিশের কাছে যেটা দাবি ছিল সেটা হচ্ছে চিকিৎসায় দেরি হচ্ছিল, ডিলে ইন ট্রিটমেন্ট। তার কথায় কোট আনকোট যদি বলা হয়, তার ট্রিটমেন্টে ডিলে হচ্ছিল। বাইক দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে যখন তিনি তার স্বজনকে নিয়ে গিয়েছিলেন হাসপাতালে, সেই সময় চিকিৎসায় দেরি হচ্ছিল বলে তিনি অভিযোগ করেছেন। তার যেটা দাবি যে তাকে ইঞ্জেকশন দিতে দেরি করা হচ্ছিল, তাকে ট্রিট করতে দেরি করছিলেন চিকিৎসকরা, এই নিয়ে তার সঙ্গে চিকিৎসকদের বচসা বাঁধে। একথা সত্যি, একথা তিনি স্বীকার করেছেন যে তিনি সেই সময় হিট অফ দ্য মোমেন্ট তিনি কিছু মিসবিহেভ করে ফেলেছেন, তিনি চিৎকার করে কথা বলেছেন, তিনি ডাক্তারদের উপর চিৎকার করেছেন, করে বলেছেন যে এই অবিলম্বে যদি আপনারা ইঞ্জেকশন না দেন ও মরে যাবে, এই টাইপের কথা তিনি চিকিৎসকদের বলেছেন। এবং এই নিয়ে চিকিৎসকরাও পাল্টে যখন কথা বলেন, তখন তর্ক বাড়তে বাড়তে তারা দুই পক্ষ বচসায় জড়িয়ে পড়ে। এবং সেই সময় চিকিৎসকরা পুলিশ ডেকে আনে এবং পুলিশকে বলে যে তিনি হুমকি দিচ্ছেন, তিনি প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছেন। এবং চিকিৎসকদের অভিযোগ পুলিশ ফেলতে পারেনি। পুলিশ কিন্তু সেই সময় তাকে আটক করে এবং টালা থানায় নিয়ে যায়, তাকে গ্রেপ্তার করা হয়। এইটা দেখো, চিকিৎসকদের যে ধৃত, তার যেটা দাবি, তিনি অভিযোগ অস্বীকার করছেন। তিনি বলছেন যে তিনি মিসবিহেভ করেছেন, হিট অফ দ্য মোমেন্ট তার সঙ্গে বচসায়, চিকিৎসকদের সঙ্গে বচসায় জড়িয়েছেন, চিৎকার করেছেন, কিন্তু প্রাণে মেরে ফেলার হুমকির যে কথা বলা হচ্ছে সেটা তিনি অস্বীকার করেছেন। যদিও চিকিৎসকদের দাবি তিনি হুমকি দিয়েছেন অন ডিউটি ডক্টরকে, যে কারণে প্রিন্সিপাল পরদিন রিটেন কমপ্লেন করেছেন, এবং সেই কমপ্লেনের ভিত্তিতেই কিন্তু এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এবং সত্যি তিনি তা করেছেন কিনা সেগুলো কিন্তু এই মুহূর্তে তদন্তের বিষয়, টালা থানার পুলিশ তদন্ত শুরু করেছে। এর মধ্যে দেখো রাজেশ।